এই ভিডিওর মধ্যে আমরা ধুরন্ধর 2 সিনেমাটাকে ডিটেলে এক্সপ্লেন করব। তো সিনেমাটা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা ভিডিওটা দেখবেন না, যেখান থেকে আমি বলবো সেখান থেকে ভিডিওটা আপনারা স্কিপ করে বেরিয়ে যাবেন। তো মানে ভিডিও শুরু করার আগে, মানে মেইন টপিকে ঢোকার আগে আমি কিছু কথা একটু বলতে চাইবো। সেটা হচ্ছে যে মানে এটা সবার জন্য, যারা দেখেননি দেখেছেন সবার জন্যই বলছি। সেটা হচ্ছে যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকে সিনেমাটাকে ভালো বলছে, খারাপ বলছে, যেটাই বলছে, যার যা মত সেটা বলছে। সেটা কিন্তু সিনেমাটিক অ্যাসপেক্ট থেকে হচ্ছে না, সেটা হচ্ছে পলিটিক্যাল আইডিওলজির দিক থেকে। এবার ধুরন্ধর রিভিউ আমি অলরেডি করেছি, মানে পার্টের কথা আমি বলছি, অলরেডি করেছি। আমি সেখানে সিনেমাটার ভূয়সী প্রশংসা করেছি, ছবিটা আমার এক কথায় খুবই ভালো লেগেছে। এবার ব্যাপারটা হচ্ছে এই ছবিটার মধ্যে যে পলিটিক্সটা দেখানো সেটাকে আমি এগ্রি করি না। এটা একটা প্রো গভর্নমেন্ট, যে এটা প্রো রাইটিং সিনেমা। আমি প্রো বা রাইটিং কোনোটাই আমি নই, ঠিক আছে। এটা ব্যক্তিগত পলিটিক্যাল আমি বলছি, মতামত বলছি। এবার আমার পলিটিক্যাল আইডিওলজির সাথে সিনেমা আইডিওলজি মিলছে না বলে আমি তার বেসিসে সিনেমাটাকে খারাপ বলে জোর করে সেটা আমি কখনোই করতে পারবো না, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমি একটা সিনেমা দেখতে গেছি, আমি সিনেমাটাকে একটা সিনেমাটিক অ্যাসপেক্ট থেকে, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ সিনেমাটাকে আমি দেখেছি, ঠিক আছে। এখানে অনেকে বলবে যে না এগুলো আর্টের দিক থেকে কতটা ভালো সেটা একটা গ্রে এরিয়ার। এখানে কোনো গ্রে এরিয়ার ব্যাপার এখানে নেই। আপনার গ্রে এরিয়া মনে হচ্ছে বিকজ আপনি পলিটিক্যাল মাইন্ডটা কিন্তু সিনেমা হলে যাচ্ছেন, ঠিক আছে। সেখানে আমাদের সেটা আপনার কাছে গ্রে এরিয়া বলে মনে হচ্ছে। আমি এই জিনিসটা অ্যানিমেলের ক্ষেত্রেও দেখেছি। বহু মানুষ যারা ছবিটা দেখেনি, কিন্তু যেহেতু একটা হাওয়া চলছে যে না অ্যানিমেলের মধ্যে অনেক কিছু প্রবলেম রয়েছে, হ্যাঁ অবশ্যই আছে। অ্যানিমেলের যে মেসেজ বা সন্দীপ ভাঙ্গা এই লোকটার যে মেন্টালিটি, সেটাকে আমি কখনোই সমর্থন করি না। সন্দীপ ভাঙ্গার লোকটা অ্যাজ এ পার্সন খুবই প্রবলেমেটিক, ঠিক, সেটাকে আমি কখনোই সমর্থন করি না। কিন্তু অ্যাজ এ ফিল্ম মেকার তার ক্রাফটকে আমি কখনোই ডিনাই করতে পারি না, সেটা আমি খুব প্রশংসা করি। আপনি দেখবেন সে একটা সিনেমা খুব সময় নিয়ে বানায় এবং সেই এক একটা সিন যদি আপনি দেখবেন সেগুলো ক্রাফট ওয়াইজ, মেকিং ওয়াইজ অনেক হাই লেভেলের। লোকটার মধ্যে ক্রাফট আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো অ্যানিমেলের মধ্যেও অনেক কিছু কিন্তু ভালো দিক কিন্তু রয়েছে, যেমন মেসেজ আপনার প্রবলেমটি লাগতে পারে, আমারও লেগেছে। ভাঙ্গার মেন্টালিটি আমার প্রবলেমটি লাগে, কিন্তু তার ক্রাফট নিয়ে বা সিনেমাটা, তার সে যে সিনেমা বানিয়েছে এখন অবধি, তার ক্রাফট, একটা সিনেমার প্রতি যে যত্ন, সেটা নিয়ে আপনি ডিনাই কিন্তু করতে পারবেন না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে আমরা কোনো একটা সিনেমাকে ধরুন প্রপাগান্ডা সিনেমা বলে আমরা দাগিয়ে দিচ্ছি, কী বিষয়ে দাগাচ্ছি। আমি এখানে কিন্তু সবাইকে নিয়ে বলছি, লেফট উইং রাইটিং সবাইকে নিয়ে এখানে বলছি। ব্যাপারটা হচ্ছে ধরুন যখন আমি একটা সিনেমা দেখছি, আমি যখন দেখছি যে আমার পলিটিক্যাল আইডিওলজির সাথে সেটা মিলে যাচ্ছে, তখন আমি বলছি হ্যাঁ দারুণ সিনেমা, যা দেখেছে একদম সত্যিটা তুলে দেখেছে, সত্যিটা দেখেছে, একদম একে ব্যাশ করে দিয়েছে, হ্যান ত্যানের এসব বলছি। যখনই আইডিওলজি ম্যাচ করছে না, তখনই একদম বাজে সিনেমা, একদম ফালতু সিনেমা, এই দালালি করছে, হ্যান ত্যান সব হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে কোনো পলিটিক্যাল পার্টির, ঠিক আছে, সব কিছু ভালো হয় না, সব কিছু খারাপও হয় না। ব্যাপারটা হচ্ছে যখন যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে, তখন তাদের যে মানে কাছের লোক, যার যে ডিরেক্টর যা থাকে, তখন তারা সেই গভর্নমেন্ট খুশি করে সিনেমা বানায়, যেখানে গভর্নমেন্টের শুধুমাত্র ভালো দিকটা তুলে ধরা হয়। যেমন সিনেমার মধ্যে, ঠিক আছে, ডিমনিটাইজেশন দেখিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে দেখাচ্ছে শুধু ভালো দিকটা দেখাচ্ছে, খারাপ দিকটা দেখাচ্ছে না, দ্যাট ইজ প্রপাগান্ডা, ঠিক আছে, যে শুধুমাত্র ভালো দিকটা দেখানো হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আজকে ধরুন রাইটিং ক্ষমতা রয়েছে, আদিত্য পুরো রাইটিং লোক, সে ধুরন্ধর বা ধুরন্ধর 2 বানাচ্ছে, যেটা প্রো গভর্নমেন্টের পুরো রাইটিং সিনেমা। ধরুন কালকে কোনো লেফট উইং গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, তখন তাদের যারা ডিরেক্টর তারাও সিনেমা বানাবে, তখন আপনি কি বলবেন যে প্রপাগান্ডা সিনেমা বলবেন সেই ছবিগুলোকে? কারণ তখন তারাও তো কী করবে, তখন তারাও তাদের গভর্নমেন্টের খারাপ দিকগুলোই চেপে যাবে, ভালো দিকগুলো কিন্তু তুলে ধরবে। তখন আপনি নিশ্চয়ই বলবেন যে লেফটিস্ট হয়ে থাকেন যে না একদম সঠিক জিনিসটা দেখিয়েছে। সঠিক জিনিস কখনোই কোনো দেখানো হয় না। প্রথমত সিনেমা মানেই হচ্ছে সেখানে ফ্যাক্ট এবং তার সঙ্গে সিনেমাটিক লিবার্টির জন্য সেখানে ফিকশন সেখানে মেশানো থাকবেই। সুতরাং সিনেমা দেখানো হচ্ছে সেটাকে আপনি সিনেমা হিসাবেই দেখুন। আপনার যদি ফ্যাক্ট জানতে হয় আপনি বইপত্র পড়ুন,
আমাদের সমস্যা এটাই যে আমরা সিনেমায় যখন সেটাকে আমরা বিশ্বাস করে নিই। সেইখানে আমি সবসময় সিনেমাটাকে সিনেমার জায়গাতেই রাখি, যে আপনি সিনেমা দেখছেন সেটাকে সিনেমাটিক অ্যাসপেক্টস দেখুন। ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করছি, আমরা কেরালা স্টোরি, বাস্তার এগুলো সব ধরুন দেখবেন এক করে ফেলছি। না, একদমই নয়। কেরালা স্টোরি, বাস্তার এই ছবিগুলো সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ থেকেও খুবই জঘন্য সিনেমা। পলিটিক্স আমি বাদ দিচ্ছি, সেই ছবিগুলোর মধ্যে না কোনো ক্রাফট ছিল, না কোনো যত্ন ছিল, না কিছু ছিল, কিচ্ছু ছিল না ছবিগুলোর মধ্যে। ছবিগুলো জাস্ট বাঁধে তাই বাঁধানো ছিল, উদ্দেশ্য একটাই ছিল, ঠিক আছে, যে সেই আইডেন্টিটাকে বেশি করে পুশ করা। ধুরন্ধরের মধ্যে সেটা আছে, কিন্তু ধুরন্ধর ক্রাফট ওয়াইজ, মেকিং ওয়াইজ, সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ ওয়াইজ ফার ফার সুপার একটা সিনেমা, অনেক ভালো সিনেমা। সিনেমাটিক এক্সপ্রেস থেকে বলছি, আমার ছবিটা দারুণ দিয়ে সেই কারণেই। এখন আমি ছবিটা দুবার হলে দেখেছি। এবার ছবিটা আমি দুবার হলে দেখলাম বলে এটা নয় যে আমি প্রো রাইটিং সাপোর্টার আমি হয়ে গেলাম, সেরকম একদমই নয়, ঠিক আছে। আমি সেই পলিটিক্সে মানে এগ্রি করি না যেটা ঋত্বিক সেন বলেছে, কিন্তু ঋত্বিক সেন এটাও বলেছে, যেটা আমিও নিজেও বলছি বা আগেও বললাম একটু আগেই, যে আমি কি সিনেমা হিসেবে আমি পছন্দ করেছি। তো এটা হচ্ছে আমার বক্তব্য। আপনারা সিনেমাটা হলে যান, সিনেমা হিসেবে এনজয় করুন। আপনার যে পলিটিক্যাল আইডল সেটাকে আপনি ঘরে রেখে যান। পলিটিক্সে যেটা যখন ভোট দিচ্ছেন তখন সেটা মাথায় রাখুন, যখন সিনেমা দেখছেন তখন শুধু সিনেমাটা দেখুন, দ্যাটস ইট। এইবার আমি মূল আলোচনায় ঢুকবো। তো যারা সিনেমাটা দেখেননি, হলে যান, গিয়ে এনজয় করুন। 4 ঘন্টা সিনেমা, 4 ঘন্টা দেখবেন যে একদম দারুণভাবে কেটে গেছে। তারপর বাকি ভিডিওটা দেখতে কন্টিনিউ করুন। যদি কন্টিনিউ করেন সেটা তাহলে আপনাদের লস, অ্যাজ ইউর উইশ। এবারে ধুরন্ধর ট্রেনের মধ্যে দেখতে পাচ্ছি যে সেখানে টোটাল রয়েছে 7খানা চ্যাপ্টার। একটা চ্যাপ্টার নাম আমি বলবো এবং চ্যাপ্টার নামটা কী জন্যে এবং সেখানে কী উল্লেখযোগ্য ঘটনা ঘটছে এটা আমি এখানে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করছি। এবং এটাও এক্সপ্লেন করব যে সিনেমাতে কি দেখিয়েছে এবং রিয়েলিটিতে কী ঘটেছিল, ওকে। কারণ আমি যখন রিভিউ করেছিলাম তখন বলেছিলাম যে যেটা মেকার্সরা করেছে, যেহেতু তারা জানে যে অডিয়েন্স অনেক বেশি রিসার্চ করে আছে, তারা কী করেছে ঘটনাগুলোকে একটু আগে পিছিয়ে এদিক ওদিক করে দিয়েছে, সেটা আমি এবারে এক্সপ্লেন করছি আর কি। তো প্রথম যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে আ বার্নড মেমোরি, অর্থাৎ এমন একটা স্মৃতি যেটা ভিতরটাকে পুরো জ্বালিয়ে দিয়েছে, দগ্ধ করে দিয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে হামজা তখন হচ্ছে জসকত সিং রঙ্গি। এটা 2000 সালের ঘটনা, মানে শুরু হচ্ছে কোথা দিয়ে, যে ওই কান্দার হাইজ্যাক 1999 সালে 2001-এর পার্লামেন্ট অ্যাটাক। ওই সময় হচ্ছে 2000 সালে জসকত এর সময় কী করছিল ওই টাইমটাতে, ওই পিরিয়ডটাতে, যে জসকতের যে বাবা, তার বাবা সুবেদার ছিল, তাকে খালিস্তানিরা মারছে এবং জসকত সে খালিস্তান থেকে বদলা নিচ্ছে। ওই যে বাবার মৃত্যু, তার 2 বোন ছিল, জাসলিনা হারলিনকে রেপ করে মার্ডার করা হয়, আরেক বোনকে কিডন্যাপ করে একটা জায়গায় লুকিয়ে রাখা হয়, ফ্যামিলিটা ডিস্টার্ব হয়ে যায়। এইটা হচ্ছে বার্নড মেমোরি। এইটাই তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিয়েছিল। সে খালিস্তান থেকে অনেককে মারে, ঠিক আছে, একটা এমএলএ তার পুরোপুরিকে শেষ করে দেয়, মেরে দেয়, তার ফাঁসি হচ্ছে। এইবার কি হচ্ছে, যখন তার ফাঁসি হচ্ছে তখন দেখা যায় যে তাকে অন্য যে ট্রান্সফার করেছে, তখন সে সময় কী হচ্ছে, কিছু তাদের কিডন্যাপ করে নিয়ে যায়। পরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আজাদ সান্যালের লোক। আমরা দেখতে ধুরন্ধর 1-এর পোস্ট ক্রেডিট সিনে 2002 সাল যেখানে হচ্ছে হামজাকে একটা গোপন জায়গায় নিয়ে আসা হয়েছে, সেটা ওইভাবে আনা হয়েছিল, ঠিক আছে। এবার কি হচ্ছে, হামজাকে ট্রেন করা হচ্ছে, মানে জাসকে ট্রেন করা হচ্ছে, তার নাম হচ্ছে হামজা কথার অর্থ হচ্ছে বব্বর শের, মানে হচ্ছে লায়ন বা সিংহ, ঠিক আছে। আপনি দেখবেন এখানে কিন্তু হামজাকে যদি দেখেন ভালো করে, হামজা সিংহের কিন্তু মিল কোথায় আছে, তার হেয়ার স্টাইল আর তার বিয়ার্ডের মধ্যে, ঠিক আছে। দেখবেন সিংহের কেশর বড় হয়, সিংহ যত পূর্ণবয়স্ক হয়, সিংহের সাথে তত থেকে বড় হতে থাকে, তত থেকে বড় তত ছড়ানো হতে থাকে আর কি। হামজার ক্ষেত্রে দেখবেন ঠিক সেটাই কিন্তু হয়, ঠিক আছে। সেখানে তাকে কিন্তু করা হচ্ছে, পাঠানো হচ্ছে আর কি। তো এটা হচ্ছে, এটার অর্থ এটা হচ্ছে আর বার্নড মেমোরি, এর মানে হচ্ছে এটাই, যেখানে হামজা কী করে মানে আজাদ সান্যালের কাছে পৌঁছালো, সেখান থেকে পাকিস্তানে যাচ্ছে, এটা নিয়ে হচ্ছে আ বার্নড মেমোরি। এবার হচ্ছে চ্যাপ্টার 2 লুসিফার। আচ্ছা, এইবার এখানে উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে
যখন আমরা হামজার ওই পাসটা দেখতে পাচ্ছি আর কি, মানে পাস বলে যে 2002 সাল দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি কি যে ওই আলম ভাইয়ের সাথে কথা বলছে হামজা, সেটা হচ্ছে 2009-এর 11 আগস্ট, মানে রেহমান ডাকায়েত মারা যাওয়ার ঠিক দুদিন পরে। রেহমান ডাকায়েত রিয়ালিটিতে অ্যাকচুয়ালিতে মারা গেছিলো হচ্ছে 2009-এর 9 আগস্ট মারা গেছিলো, ঠিক তো দুদিন পরে। ঠিক আছে, রেহমান ডাকায়েত ফিউনারাল দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আর কি। এবার হচ্ছে আসছে, এটা হচ্ছে চ্যাপ্টার 1 গেল, এটা হচ্ছে চ্যাপ্টার 2, নাম হচ্ছে লুসিফার। লুসিফার মানে কি? লুসিফার হচ্ছে শয়তান। এখানে অ্যাকচুয়ালি শয়তানটা কে? বড়ে সাব, মেজর ইকবাল, চৌধুরী আসলাম খান, নাকি এদের সঙ্গে থেকে থেকে হামজা নিজে, এদের এই এতজনকে মারতে মারতে হামজা নিজে একটা শয়তানে পরিণত হচ্ছে? এই প্রশ্নের ডিরেক্টর ছুড়ে দেয়। এবারে দেখবেন একটা জায়গা থাকে যেখানে এই হচ্ছে আপনার মেজর ইকবাল, মানে যেটা হচ্ছে ইন্সপায়ার হচ্ছে ইলিয়াস কাশ্মীরি থেকে, এবং চৌধুরী আসলাম খান, তারা কনভারসেশন করে ছাদের মধ্যে, যেখানে একজনকে যে পুড়িয়ে মারা হয় আর কি, সে আর তার ওয়াইফকে। এবার সেখানে দেখবেন মেজর ইকবাল জিজ্ঞেস করে যে রেহমান ডাকাতকে এনকাউন্টার কেন করা হলো? তখন চৌধুরী আসলাম বলে যে বদলা নেওয়ার জন্য। কিসের বদলা? মানে ইকবাল জিজ্ঞেস করে, তোমরা বলছে বড়ে সাহেবের বদলা। কিসের বদলা এখানে সেটা এবারে বলি। সেটা হচ্ছে এই রেহমান ডাকায়েত বড়ে সাহেবের বিষয়ে আমি আসছি। বড়ে সাহেব ভাইকে মেরেছিল। আচ্ছা, বড়ে সাহেব বলে দিই, যেহেতু স্পয়লার রিভিউ যেহেতু ভিডিও যেহেতু করছি। বড়ে সাহেব হচ্ছে দাউদ ইব্রাহিম। ওকে, তো দাউদের ভাই মুরাকে মেরেছিল। ওকে, এইবার যার ফলে কি হচ্ছে, এই বড়ে সাহেব বা দাউদ ইব্রাহিমের নজরে ছিল হচ্ছে রেহমান ডাকায়েত। এবারে এই যে চৌধুরী আসলাম খান বা এই যে মেজর ইকবাল, এরা ছিল যে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছিল, দাউদের কাছের লোক ছিল। যার ফলে কী হচ্ছে, এই যে আইএসআই বলুন, পাকিস্তান গভর্নমেন্ট বলুন, এরা অ্যাকচুয়ালিতে লিয়ারের এই গ্যাংস্টারদেরকে ইউজ করতে। রেহমান কে ছিল? সে তো ছিল একটা লিয়ারের একটা লোকাল গ্যাংস্টার। এবারে তাদেরকে পাকিস্তান গভর্নমেন্ট বা আইএসআই তাদেরকে নিজেদের স্বার্থে ইউজ করতো। স্বার্থ ফুরিয়ে গেল, রেহমান ডাকাতকে কী হলো, এনকাউন্টারকে মেরে দেওয়া হলো। এনকাউন্টার কে করেছিল? চৌধুরী আসলাম খান এনকাউন্টার করেছিল। এবার এই যে এনকাউন্টার করছে, এনকাউন্টার নির্দেশ কারা দেয়? অবশ্যই গভর্নমেন্টই দেয়। মানে কোনো অফিসার তেরম তো নয় যে হঠাৎ মনে হয় আজকে এনকাউন্টার, সেরকম তো হয় না। ওটা গভর্নমেন্টের নির্দেশ থাকে, গভর্নমেন্টের নির্দেশ দিয়েছে, এনকাউন্টার করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যাপার। সেই কারণেই বলে বড়ে সাহেব বদলা করা হলো আর কি। ঠিক আছে, এটা গেল হচ্ছে দিক। আচ্ছা, এইবার হচ্ছে যেটা বললাম যে এখানে অ্যাকচুয়ালিতে শয়তানটা কে? হামজা ওদের মধ্যে শয়তান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। এইবার কি হচ্ছে, রেহমান ডাকাত মারা যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আরশাদ পাপ্পু সেখানে নিজেকে লিয়ারির একটা বাদশাহ নিজেকে ঘোষণা করছে, মানে নিজেকে বাদশাহ ঘোষণা করছে। এবার দেখতে পাচ্ছি আমরা আরশাদ পাপ্পুকে মারা হচ্ছে, তার মাথা কেটে নেওয়া হচ্ছে সবার সামনে, একদম ওপেন লিয়ারিতে। এবং আপনি যা জানেন যে সেই কাটা মাথা নিয়ে লিয়ারি রাস্তাতে ফুটবল খেলা হয়েছিল। অ্যাকচুয়াল ডেটটা ছিল হচ্ছে 2013-র 16ই মার্চ। আরশাদ পাপ্পু এবং তার সাথে হচ্ছে যে রিলেটেড হয়েছিল সেটা হচ্ছে তার এক মানে চেলা ছিল বাবা লাডলা, তারা মিলে এই কাজটা করেছিল আর কি। ঠিক আছে, এবারে যেটা দেখা যাচ্ছে যে এই জামিল জামালিকে আমরা বৈঠক করতে দেখছি কার সাথে? আকিব আলী জারওয়ারি, যেটা অ্যাকচুয়ালি ইন্সপায়ার হচ্ছে আসিফ আলী জারদারি থেকে। আসিফ আলী জারদারি ছিল সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট। ঠিক আছে, এই জারদারি হচ্ছে, ইনি হচ্ছেন বেনজির ভুট্টোর হাজব্যান্ড ছিল। এবার যেটা আমি আগের বারে লাইভের মধ্যে বলেছিলাম যে এই বেনজির ভুট্টোর কাছের লোক ছিল হচ্ছে এই রেহমান ডাকায়েত। এবারে কি হচ্ছে, যেহেতু এই জারওয়ারি বা জারদারি যেটা বলুন না কেন, যেহেতু বেনজির ভুট্টোর হাজব্যান্ড ছিল, গদি নড়েচড়ে বসছে, তখন তারা ঠিক করছে কি যে কাকে স্কেপগোট করা যায়। তখন তারা কী করছে, ওই উজার বালুচকে স্কেপগোট বানাচ্ছে, তাকে ফাঁসানোর প্ল্যান করা হচ্ছে। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে উজার বালুচকে অ্যারেস্ট করে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। অ্যাকচুয়ালি ডেটটা হচ্ছে 2014 সালের 29শে ডিসেম্বর, যে ডেটে উজার বালুচকে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আটক করা হয় এবং 2016 সালে উজার বালুচকে অফিসিয়ালি অ্যারেস্ট বলে দেখানো হয়। এই ডেটটা খেয়াল রাখবেন। ঠিক আছে, সিনেমায় কিন্তু দেখানো হচ্ছে উজার বালুচকে আগে অ্যারেস্ট করা হচ্ছে। কেন কথা বলছে এটা আমি একটু বারেই আসছি। এবার আমরা দেখতে পাচ্ছি হামজাকে গদিতে বসতে চ্যাপ্টার 2 শেষ হচ্ছে, শুরু হচ্ছে চ্যাপ্টার 3, যার নাম হচ্ছে কোস্ট ফ্রম দ্য পাস্ট। এইখানে আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য ঘটনা কী ঘটছে।
যে নওয়াজ শফিক, যেটা ইন্সপিরেশন নওয়াজ শরীফ থেকে। নওয়াজ শরীফ হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, হচ্ছে বেনজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী ছিল তখন নওয়াজ শরীফ ছিল যে বিরোধী পক্ষে। যখন গদি নড়েচড়ে বসছে, হামজা এবং জামিল জামালি তারা কিন্তু নওয়াজ শরীফের সঙ্গে হাত মেলাচ্ছে, কারণ জানে যে এই জারওয়ারি থাকছে না ক্ষমতাতে, ঠিক আছে, মানে এদের দল ক্ষমতা থাকছে না, তো চলো একে টাটা বাই বাই করে দাও, নতুন লোক আসছে, ক্ষমতা রয়েছে তার হাতে, সাপোর্ট রয়েছে, তার সঙ্গে ইয়ে করো, হাত মেলা তার সাথে। হলো হামজা বুঝে গেল, হামজা বললাম যে একদম পুরো পলিটিক্স জানে, বোঝে। জামিল জামাল তো ছেড়ে দিলাম, সে তো পুরো মাথা সব কিছু গুলে খাওয়া। তারা তখন কিন্তু পাল্টিটা খেয়ে যাচ্ছে নিজেদের জায়গাটা বুঝে নিয়ে। হলো আচ্ছা, এইবার আমরা কী দেখতে পাচ্ছি, মেজর ইকবালের বাড়িতে তার বাবা, যেটা সুমেন্দ্রকে প্লে করেছিল, ভুলভাল বাতিল আমরা সবসময় ছেলেকে ইনসাল্ট করে, আমরা কি দেখতে পাচ্ছি যে মোদি শপথ নিচ্ছে, তারিখটা দেখাচ্ছে 26শে মে 2014, যেটিতে নরেন্দ্র মোদী পিএম হিসেবে শপথ নিয়েছিল। হলো আচ্ছা, এইবারে আসছে হচ্ছে বাড়ে সাহ। বাড়ে সাহেবটা কীরকমভাবে হচ্ছে দেখবেন, এরা ছবি দেখাচ্ছে যেখানে সিংহ সবাইকে মারছে, ওই সিংহটা অ্যাকচুয়ালি বাড়ে সাহেবের ইয়েটাকে বোঝানো হচ্ছে। এবার আমরা দাউদকে দেখতে পাচ্ছি দাউদ অসুস্থ, বিছানায় শুয়ে আছে। অ্যাকচুয়ালি দাউদ কিন্তু রেল থেকে কিন্তু অসুস্থই, এবং আপনি একটু গোলকে জানতে পারবেন দাউদ কিন্তু অ্যাকচুয়ালি করাচিতেই রয়েছে, ঠিক আছে, মানে পাকিস্তান তাকে জামে আদরে রেখেছে, মানে খুব গোপনীয়তে তাকে রাখা হয়েছে আর কি, পাকিস্তানের গভর্নমেন্ট আইএসের সে জামে আদরে সে রয়েছে সেখানে আর কি। কিন্তু দাউদ অসুস্থ, তার চিকিৎসা চলছে আর কি, ডায়াবেটিস অনেক কিছু রোগ ধরে গেছে, সে রোগগ্রস্ত এখন বলতে গেলে এখন আর কি। তাও নেটওয়ার্কের মাধ্যমে সেটা মানে যেসব লোক না, অবশ্যই সে একটা মোস্ট মানে একটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, একটা গ্যাংস্টার আর কি, এত বড় একটা লোক আর কি সে। যাই হোক, তো তাকে দেখানো হচ্ছে, এবং সেখান থেকে আমরা যেটা আমি আগে লাইভে বলেছিলাম, যেই হাজির আলু দাদার গ্যাংয়ের কথা বলেছিলাম, দাদার গ্যাং এখানে দেখানো হয়নি, কিন্তু হাজির আলুর উল্লেখ এখানে আমরা কিন্তু দাউদের মুখ থেকে আমরা পাই। এবং যেটা আমি ভেবেছিলাম যে এখানে বাবু ডাকাতকে আরও বেশি করে দেখানো হবে, র্যামের অরিজিনটাকে দেখানো, সেটা কোনোটা এখানে দেখানো কিন্তু হয়নি। এবার এখানেই দেখা হচ্ছে সেই জাহুর মিস্ত্রির সাথে, যে ওই কান্দার হাইজাকের সময় বলেছিল পরশকে মুখ में रखते हम गोदे पर का जोर लगा लो बिगाड़ लो बिगाड़ सकते हो। সে দেখা যাচ্ছে তখন একটা অন্য নাম নিয়ে, জায়দ আখর নাম নিয়ে পাকিস্তানে রয়েছে, ফার্নিচার দোকান চালাচ্ছে। এই জায়গাটাতেই টুইস্টটা দিয়ে শেষ হচ্ছে চ্যাপ্টার 3, যেটার নাম ছিল হচ্ছে গোস্ট ফ্রম দ্য পাস্ট। এইবার আছে চ্যাপ্টার 4, যার নাম হচ্ছে ট্রায়াল বাই ফায়ার। কেন এটা, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা হচ্ছে আপনি বলতে পারেন যে হামজার অগ্নি পরীক্ষা, যেখানে কি হচ্ছে, এই জায়গায় ইন্টারভেলটা হচ্ছে, মানে যখন বন্ধুরা জানতে পারছে হামজার বন্ধু যে হচ্ছে হামজার জাসলিনকে বিয়ে করেছিল, বলে এতদূর বাচ্চা আছে, সেই জেনে যাচ্ছে আসল পরিচয়। আচ্ছা, তারপরে হচ্ছে অন্যদিকে আলম ভাই, সে ধরা পড়ে যাচ্ছে, সে হয়তো ইন্ডিয়ান এজেন্ট ছিল, এটা আমি এক্সপেক্ট করেছিলাম সে ইন্ডিয়ান এজেন্ট হবে, সে ইন্ডিয়ান এজেন্ট বেরোচ্ছে। জাসকাত বা হামজা তাকে মেরে দিচ্ছে যাতে মানে তার উপর কোনো অত্যাচার না হয়। এবার কী হচ্ছে, যেহেতু এই জায়গায় জাসকাত হামজাটা ভুল করেছে, সেটা হচ্ছে যে এই যে আলম ভাই তাকে শেল্টার দিয়েছিল, র্যামা ডাকাতের সঙ্গে পরিচয় করিয়েছিল, তো হামজা যখন তাকে মেরে ফেলছে কেন মারছে, এই জায়গায় সন্দেহটা যাচ্ছে। হামজা কিন্তু এখানে এটা কিন্তু কোথাও ভুল হয়ে হচ্ছে, যে এবার হামজা সেখান থেকে বাঁচবে কী করে। চৌধুরী আসলাম খানের সন্দেহ যাচ্ছে হামজার উপরে, ইয়ালুনা হামজার আসল পরিচয় জেনে যাচ্ছে, হামজা এবার কী করবে। এইখানে চ্যাপ্টারের নাম হচ্ছে ট্রায়াল বাই ফায়ার। হামজার এখানে হচ্ছে অগ্নি পরীক্ষা হচ্ছে। ঠিক এর পরবর্তী দেখতে পাচ্ছি যে হামজা চৌধুরী আসলাম খানকে মেরে দিচ্ছে, করছে, বম ব্লাস্টে আসলাম খান মারা যাচ্ছে। অ্যাকচুয়ালি চৌধুরী আসলাম খান মারা গেছিলো হচ্ছে 9 জানুয়ারি 2014। কেন আমি ডেটটা বললাম, এবার আমি আবার ডেট বলি। উজের বেলা কবে অ্যারেস্ট হয়েছিল, উজের বেলা অ্যাকচুয়ালি অ্যারেস্ট হয়েছিল যে 2014 29শে ডিসেম্বর। আসমানের মারা যাচ্ছে 2014 হচ্ছে 9 জানুয়ারি, ঠিক আছে, মানে উজের অ্যারেস্টটা আগে দেখাচ্ছে, আসমানের ডেটটা পরে দেখাচ্ছে, ডেটটা আগে পিছিয়ে হয়ে যাচ্ছে আর কি। আসলাম কিন্তু অ্যাকচুয়ালি আগে মারা গেছিলো, উজের পরে গ্রেপ্তার হয়েছিল। ব্যাপারটা হচ্ছে যে উজের বলজ মনে করেছিল যে হামজাকে রেহমান ডাকাতকে অ্যাকচুয়ালি হচ্ছে এই যে চৌধুরী আসলাম যে এনকাউন্টার করেছিল,
সেই এনকাউন্টারের যে খবরটা, মানে যে আমাদের কোথায় আছে, এটা খবরটা দিয়েছিল হচ্ছে আরশাদ পাপ্পু, যেখানে আরশাদ পাপ্পু 2013-তে মারছে, 2014 29 ডিসেম্বর উজারবাদ অ্যারেস্ট হচ্ছে, ঠিক তার আগেই আসলাম খান কিন্তু বম ব্লাস্টে মারা যাচ্ছে, যেটা অনেকে এখানে বলে যে উজার বলছে হাত ছিল হচ্ছে এই আসলাম খানকে মারবার পেছনে। ডেটটা আমি এখানে বললাম, যেই বললাম যে আগে পিছিয়ে করে সেই এইখানে বললাম যে মেকার্সরা এখানেই ইন্টারনেট উইক ব্যাপারটাকে আগে পিছিয়ে করে দিয়েছে আর কি, কিন্তু অ্যাকচুয়ালিতে রিয়েলিটি সেটা কিন্তু হয়নি। আসলাম খান আগে মারা যায়, উজার বলা তার পরবর্তী গ্রেপ্তার হয়েছিল। ওকে, তো এইখানে হচ্ছে যা শেষ হচ্ছে চ্যাপ্টার 4। এটা হচ্ছে উল্লেখযোগ্য ঘটনা যেটা আমি বললাম আর কি। এইবার আছে চ্যাপ্টার 5, আননোন মেন। আননোন মেনে কী হচ্ছে, এই সময় উল্লেখযোগ্য ঘটনা সেটা করছে, এটা হচ্ছে যে ডিমানিটাইজেশন। 5টার সময় ব্যান হয়ে যাচ্ছে, ফলে কেছে এই খানানি যে সে তখন হচ্ছে গাড্ডায় পড়ছে, সে তার ওই যে জানলার কাছে সে তখন পুরোপুরি মানে চোপাট হতে বসছে তখন আর কি। এবার হামজাকে বলছে, হামজা তখন ওই বৃষ্টির মধ্যে তাকে মেরে দিচ্ছে। এবং দেখুন ওই জায়গাটাতে যে রেডিশ টিনটা দিয়েছে, রেডিশ টিনটার মানে হচ্ছে রিভেঞ্জ, ওটা হচ্ছে বদলাকে ইন্ডিকেট করে। ওই যে হামজা যে বিয়ে করছে ওটা তার রাগ, ওটা তার মানে প্রতিশোধের মানে ইয়েটা বোঝাচ্ছে আর কি, যে ওখানে খানানিকে ও মেয়েদের শেষ করে দিচ্ছে, ঠিক আছে। এবং ওই যে নোটের যে এটা পুরোপুরি জ্বালিয়ে দিচ্ছে, এখানে হামজার মানে একটা রিভেঞ্জ এখানে ইয়ে হলো আর কি, ঠিক আছে, একটা বড় চ্যাপ্টার এখানে শেষ হলো। এইবার যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে যে কিছু আননোন গানম্যান তারা কি করছে, পরপর কিছু মানে টেরোরিস্ট সংগঠনের কিছু লোকেদের বা ফাউন্ডার যেটা বললেন তাদেরকে এক এক করে এনকাউন্টার মারতে শুরু করছে, যেটা ওই সময় সত্যি কিন্তু হয়েছিল। এবং সেই সময় মানে আপনার এই যে জাহুর মিস্ত্রি, যাই তখন নাম ওখানে ছিল, সেও কিন্তু এনকাউন্টারে মারা যাচ্ছে। জাহুর মিস্ত্রি মারা গেছিল 2023 সালে। মানে যদি আমাদের দেখা যায় ঘটনা 2000 কিন্তু করিয়ে কিন্তু হামজা কিন্তু বহুদিন কিন্তু পাকিস্তানে রয়ে গেছে। এটা হচ্ছে যে নাম হচ্ছে আননোন মেন, যে কারা এদেরকে মারছে, যাদের তারাও কিন্তু ক্রিমিনাল, ঠিক আছে, এদেরকে কারা মারছে, তা মানে এনকাউন্টার কারা করাচ্ছে, কে করছে, এটাই হচ্ছে নাম হচ্ছে আননোন মেন। আচ্ছা, এইবার হচ্ছে চ্যাপ্টার 6, দ্য রিভেঞ্জ। এখানে কি হচ্ছে, আমরা মেজর ইকবাল দেখতে, মেজর ইকবাল ততক্ষণে হামজা আসল পরিচয় জেনে গেছে। ওই যে মোটা করে যে ভদ্রলোক, যে টাস্ক ফোর্সের যে আরেকটা অফিসার ছিল, সে চাপ সৃষ্টি করে পরিচয় বের করে নিচ্ছে, জেনে যাচ্ছে। এইবার কি হচ্ছে, মেজর ইকবাল মানে হচ্ছে অ্যাঞ্জেল অফ ডেথ, আর হামজা মানে রথ অফ গড, এদের ফাইট হচ্ছে। এবার ফাইট হওয়ার পরে কী হচ্ছে, হামজা মেজর ইকবালকে মেরে দিচ্ছে। এবার এখানে বলি যে এই যে ইলিয়াস কাশ্মীরি, এ কিন্তু অ্যাকচুয়ালি মারা গেছিলো হচ্ছে একটা ড্রোন হামলায় মারা গেছিলো 3 জুন 2011-তে। আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালিতে কিন্তু মানে যেহেতু এটা ফ্যাক্ট ফিকশন মিশে দেওয়া হয়েছে, সেই কারণে এখানে ঘটনাকে আগে পিছিয়ে করে দেখানো হয়েছে। তো মেজর ইকবাল ফাইনালি মারা পড়ছে। আচ্ছা হলো, এইবার হচ্ছে ফাইনাল চ্যাপ্টার ধুরন্ধর, যেটা হচ্ছে মোস্ট শকিং চ্যাপ্টার। এখানে একটা সলিড টুইস্ট আসছে, সেটা কি টুইস্ট, কি অ্যাকচুয়াল ধুরন্ধর। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হামজাকে পাকিস্তান জেলে অ্যারেস্ট মানে অত্যাচার করা হচ্ছে। এই সময় অজয় সান্যাল, রাজদূতী মানে আইএসআই যে হেড, তাকে ফোন করছে, করে তাকে ছেড়ে দিতে বলছে ভালোভাবে। রাজদূতী রাজি হচ্ছে না, তখন বলছে যে আপনি অনেক বছর আগে একটা গল্প শোনায়, লন্ডন গেছিলেন, সেখানে ইহুদিদের কাছে মানে কাফিরদের কাছে আপনি নিউক্লিয়ারের ফর্মুলা বিক্রি করে দিয়েছিলেন অনেক টাকার, কোটি টাকার বিনিময়ে, যদি সে জানতো তখন আপনার কী হবে, এটা বলছে। তখন মনে হচ্ছে যে তার মধ্যে অ্যাকচুয়াল ধুরন্ধর তো অ্যাকচুয়ালি অজয় সান্যালি বেরোচ্ছে, মানে অজিত দোভাল বেরোচ্ছে, হামজাকে ছেড়ে দিচ্ছে বাধ্য হয়ে। এইবার গাড়িতে উঠছে, দেখা যায় গাড়ির মধ্যে রয়েছে জামিলি রয়েছে। এবার আপনার শখ হবে যে জামিলি কী জন্যে, কী করে জামিলি ওখানে। তারপর জামিলি বলছে যে ওখান থেকে তুমি বেরিয়ে যে তুমি অনেক করেছো আমাদের জন্য, আমি অনেক ইয়ে করেছি। তখন জানা যাচ্ছে যে জামিল অ্যাকচুয়ালি সেও অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে গেছিলো, এবং সে 45 বছর ধরে সে পাকিস্তানে রয়েছে, এবং আজাসানা সব পর্যন্ত সেই কিন্তু অ্যাকচুয়ালি দিত। মানে লোকটাকে আমরা যেরকম ঢ্যামনা ভাবতাম, লোকটা কিন্তু ঢ্যামনা অ্যাকচুয়ালি, কিন্তু ঢ্যামনা বুদ্ধিটা সে মানে ভালো দিকে লাগিয়েছে আর কি, ঠিক আছে, সরি। আচ্ছা যাই হোক, এইবারে হামজা লাস্টে বলে যে আমরা একটা দাউদকে মারতাম। তখন দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি দাউদের ওই যে অবস্থাটা হয়েছে,
ওটা জামালি সাহেবের জন্যই হয়েছে। তখন ওই যে বলে যে যে কাউকে একবারে মারার মধ্যে যে মজা, কিন্তু সেই মজার থেকে এই যে কষ্ট দিয়ে তিলে তিলে কষ্ট দিয়ে শেষ করা সেটার মজা অনেক বেশি। ঠিক আছে, যেখানে দাউদ আজকে এই অবস্থাটা শুধু জামিল জামালের জন্যে। তো এইখানেই শেষ হচ্ছে। এইবার হচ্ছে আসবো আমি এন্ডিং এক্সপ্লেনে। এইবার এন্ডিং এক্সপ্লেনে পোস্ট করেছেন আমরা কী দেখতে পাচ্ছি, যে হামজা ওই ট্রেনিংটা করেছিল এবং কেন সেই পাস্তনি পাকিস্তানের পাঞ্জাবি ভাষা কোরআন এসব কেন সে ইয়ে করতে পারতো, কারণ এবং সে কেমিক্যালের ব্যবহার বা কেমিস্ট্রি কেন সে ভালো জানতো, কারণ তাকে সে এবার ট্রেনিং করে তাকে পাঠানো যাবে। ট্রেনিংটা খুব হার্ড ট্রেনিং ছিল এবং সেখানে দেখতে পাচ্ছি যে রিজওয়ান সে ট্রেনিংয়ের মধ্যে ছিল। এবার লাস্ট টাইম কী দেখতে পাচ্ছি যে হামজা এন্ডিংটা কতটা হার্ড। এবার দেখুন হামজা যখন ফিরে আসছে তখন কী করছে, সেখানে আপনারা দেখবেন যে ও কিন্তু রিজওয়ানকে ওর যে গোপন ডায়েরিটা সেটা কিন্তু রিজওয়ানকে দিয়ে দিচ্ছে। মানে এখানে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালিতে ওখানে আরও অনেকে কিছু রয়েছে। এবার বাকি কাজটা এবার রিজওয়ান সামলাবে। ডায়েরিটা সেখান থেকে রিজওয়ানের পুরো দায়িত্বটা হামজা হ্যান্ড ওভার করে দিল, ডায়েরিটার মধ্যে হ্যান্ড ওভার করে দেওয়া হলো। এবার কি হচ্ছে, ওই বিয়েটা ওটা একটা স্মৃতি। অ্যাকচুয়ালি ইয়ালিনাকে ভালোবেসে দিয়েছিল, ইয়ালিনা তাকে ভালোবাসতো। বিয়েটা ওটা স্মৃতি বিষয় রয়ে গেল। ওখানে ওই ইয়ালিনাকে তার বাচ্চাকে বিবাহিতজনকে ওখানেই ফেলে রেখে আসলো। ঠিক আছে, আমরা ট্রেনিংটা দেখতে পাচ্ছি। এবার কি হচ্ছে, এই যে 20টা বছর সে ওখানে ছিল, পাকিস্তানে ছিল, এবার দেখবেন যখন সে ফাইনালি ফিরে এসে দেখা করছে আজিজ হাসানের সাথে, দেখবেন যে প্রথম নামটা হচ্ছে হলুদ বর্ডারে হামজা আলী মাজারি, তারপর নামটা চেঞ্জ হয় সাদা এতে দেখা যাচ্ছে যে জাসকর সিং রাঙ্গি। এবার সে যখন গ্রামে যখন ফিরলো যখন আর কি, তখন দেখা যাচ্ছে কি তার মা উঠোন ঝাড় দিচ্ছে, তার বোনের বাচ্চারা তারা উঠানে খেলছে, তার বোন সাথে জামাকাপড় মেলছে তুলছে। ও দূরে দাঁড়িয়ে দেখে, তারপর দেখছে দরজাটা বন্ধ হয়ে গেল। মা দরজা বন্ধ করলে ও বুঝে গেল যে অ্যাকচুয়ালিতে ওর যে মা বা বোন তারা সবাই মুভ অন করে গেছে, ওকে ভুলে গেছে। কারণ যেহেতু অত বছর কেটে গেছে, আমরা সবাই জানি যে একটা মানুষ সে 12 বছর তার বেশি নিখোঁজ তাকে সরকার থেকে মৃত বলে ঘোষণা করা হয়। সে তার বেশি নিখোঁজ ছিল, তাই তাকে সবাই ভুলে গেছে। এবার কি হচ্ছে, সে তো সরকারের বেশি মারা গেছে, জাস্ট মৃত। এবার কি হচ্ছে, যখন সে পাকিস্তানে গেছিল তার নাম হয়েছিল কি হামজা আলী মাজারি। এবার যখন সে পাকিস্তানে ছিল ওই নামটা নিয়ে জাসকিরাত, তখন মানে সে তখন ডেথ, সে আইডালি ইন্ডিয়াতে ফেলে রেখে গেছে, সে তখন ডেথ। সে কী হচ্ছে, অতদিন থাকতে নিজেকে সে হামজা আলী মাজারি বলেই সে মনে করতে শুরু করে, ওটাই তার মানে আইডেন্টিটি হয়ে যায়। যখন সে আবার ইন্ডিয়াতে ফিরে আসে তখন তাকে ওই হামজা যে আইডেন্টিটি তাকে ওখানে ফেলে রেখে আসতে হয়, সবার ফলে সে জাসকিরাত হচ্ছে। এবার যখন সেখানে ফিরে আসছে, ও বুঝে যায় যে ফ্যামিলি মানে ওকে ছাড়াই ভালো আছে, ফ্যামিলি ওকে ছাড়াই চলে যাবে। ও সেখানে দেখবেন পেছনের রাস্তার দিকে তাকায়, রাস্তাটা মানে হচ্ছে ফেলে আসার সময়। ও তখন ক্যামেরাতে তাকায়, দর্শকের তাকায় অ্যাকচুয়ালি কী করা উচিত। ও তখন রিয়েলাইজ করে যে অ্যাকচুয়ালিতে দেশের মানে ওর ফ্যামিলির যতটা ওকে প্রয়োজন তার থেকে দেশের ওকে আরও বেশি কিন্তু প্রয়োজন। ও তখন খেলে ও দেশে ফিরে চেষ্টা করে। অর্থাৎ শেষে ওই যে লাস্টের লেখাটা আসে যে বলিদান পরম ধর্ম। বলিদান বলতে গিয়ে যেটা হচ্ছে তোমাদের পরিবারকে বলিদান না, অ্যাক্ট্রেসে নিজেকে বলিদান দিয়ে দেয়। বলিদান দিয়ে আমি এখানে মানে প্রাণ বলিদানকে শহীদ ওই বলিদানের কথা বলছি না, নিজের যে পরিচয়, নিজের নাম, আইডেন্টিটি সেটাকে বলিদান দিয়ে দেয়। না তখন থাকে সে জাস্টিস রাঙ্গি, না তখন সে হামজা আলী মাজারি। সে দেশের একটা সৈনিক, ঠিক আছে, দেশের জন্য সব কিছু করতে পারে। তো এই যে এন্ডিংটা যেটা প্রচণ্ড হার্ডিং, সে একটা মেয়েকে ভালোবাসলো, বিয়ে মানে ভালোবাসলেই প্রথমে ইউজ করছিল, কোথাও ভালোবেসে ফেললো, তার সাথে বিয়েও হলো, ছেলেও হলো, তাকে সেই বিয়েটা সেখানে ফেলে রেখে আসতে হলো। জামালে তো থেকে গেল, সে মানে ওখানে পাকিস্তানে থাকবে, সেখান থেকে সে খবরগুলো দিতে থাকবে আর কি, এটা আমরা বুঝলাম। রিজওয়ানের হয়ে গেল, রিজওয়ানের ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছিল তাকে, রিজওয়ানকে রাইটে দেওয়া হলো, রিজওয়ান এবার বাকিটা সামলাবে। হামজা ফিরে আসলো, কিন্তু লাস্টে দেখাচ্ছে যে হামজা যে যাচ্ছে, যে হাঁটছে এখন আর কি, সে কিন্তু মানুষ হিসেবে কিন্তু বিধ্বস্ত, ঠিক আছে, শারীরিকভাবে সে মানুষকে ভেঙে পেয়েছে, বিধ্বস্ত। তার নাম পরিচয় কিচ্ছু আর থাকলো না। এইটাই সিনেমার সবথেকে ট্র্যাজেডি, ঠিক আছে, যে একটা একটা স্পাই, সে শুধু একটা স্পাই, তার আর কোনো পরিচয়, আর কোনো আইডেন্টিটি নেই। সিনেমাটার সবথেকে ট্র্যাজিক মোমেন্ট কিন্তু এই জায়গাটাতেই আর কি। এইবার একটা ধুরন্ধর 3 আসার সম্ভাবনা আছে কিনা দেখুন, চান্সেস তো আছে। যেটা আমি একটু বললাম যে
রিজনও থেকে গেল, মানে অনেক কিছু আছে। যেটা হতে পারে সেটা হচ্ছে যে এবার কি হামজা কানাডায় গিয়ে মারতে শুরু করে, কারণ অনেক খালিস্তানি কানাডায় কিন্তু মারা হয়েছিল, সেটা কি হবে, কারণ অনেক কিছু কিন্তু রয়েছে। কিন্তু আমার মতে ধুরন্ধর 3 আর না আনাই ভালো, কারণ এই যে এন্ডিংটা করা হলো, অ্যাকচুয়ালি এই যে হামজা বা জাস্টের যে জার্নিটা, এটা হচ্ছে ক্যারেক্টার স্টাডি। এই যে ওপেনিংগুলো রাখা হলো, এইটা যদি রাখা হয় তাহলে সিনেমার যে ইম্প্যাক্ট সেটা না মানে আপনার কাছে অনেকদিন পর্যন্ত থেকে যাবে আর কি, ঠিক আছে। তা আমার মতে এলিমেন্ট তো আছে, ঠিক আছে, কিন্তু এলিমেন্ট থাকলেও না আনাটাই বেটার আর কি, আমার মতে না আনাই ভালো আর কি। তো এটাই ছিল আমার ওভারঅল আলোচনা ধুরন্ধর পার্ট 2কে কেন্দ্র করে, ধুরন্ধর রিভেঞ্জকে কেন্দ্র করে, যেখানে আমি সব কিছু ডিটেলে এক্সপ্লেন করলাম যে অ্যাকচুয়ালিতে কী হয়েছিল, কী ঘটেছিল আর কি, এবং হামজা কী করে সব কিছু শিখেছে এক্সপ্লেন করলাম। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, যদি কোনো ডাউটস থেকে থাকে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেই ডাউটস আপনাদের অবশ্যই ক্লিয়ার করব। আর এই পুরো আলোচনাটা আপনি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিও। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।